পলাশ ফোটে রঙের খেলায়, হৃদয় নাচে তোমার হেলায়, কোকিল ডাকে মধুর সুরে, ভালোবাসা বাঁধন জুড়ে। নমস্কার বন্ধুরা, আমি রূপম তোমাদের জন্য আজকে একটা লাভ স্টোরি নিয়ে চলে এসেছি। ভালোবাসার গল্প, নাম হলো ভালোবাসা কি পূর্ণতা পাবে। গল্পটা শুরু করতে চলেছি, মন দিয়ে শুনতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো গল্পটা শুরু করি। সুপ্রিয় এক সহজ সরল কৃষক পরিবারের ছেলে। তার বাবা গ্রামে কৃষিকাজ করেন আর মা গৃহিণী। সুপ্রিয় পড়াশোনায় ভালো, কিন্তু মাটির টান কখনোই ভুলতে পারেনি সে। তাই শহরে না গিয়ে সে গ্রামের স্কুলে শিক্ষকতার কাজ নেয়। অন্যদিকে অর্পিতা গ্রামের আরেকটি বাড়ির মেয়ে। তার বাবা গ্রামের এক পঞ্চায়েত সদস্য আর মা সংসারের দায়িত্ব সামলান। অর্পিতা ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসে। গল্প উপন্যাসের চরিত্রগুলো যেন তার জীবনে একটা অংশ হয়ে উঠেছে। একদিন গ্রামের পুকুর পাড়ে বই হাতে নিয়ে বসেছিল অর্পিতা। বাতাসে ওড়ানো পাতাগুলো যখন তার চুলে এসে আটকে গেল, তখন সেগুলোকে সরানোর জন্য সে হাত বাড়ালো। হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে চমকে উঠল সে। তোমার বই উড়ে গেল পুকুরে, বলল সুপ্রিয় হাসি মুখে। অর্পিতা তাকিয়ে দেখলো সত্যিই তার একটা বই পুকুরে ভেসে যাচ্ছে। সুপ্রিয় দুটো পা ভিজিয়ে সেটি তুলে এনে অর্পিতার হাতে দিল। ধন্যবাদ, তুমি না থাকলে বইটা আর ফেরত পেতাম না। মৃদু হাসলো অর্পিতা। বই পড়তে ভালোবাসো? কি বই পড়ছিলে? আগ্রহী হয়ে জানতে চাইলো সুপ্রিয়। রবীন্দ্রনাথের গোরা। তুমি পড়েছ? অবশ্যই, আমার খুব প্রিয় উপন্যাস। সুপ্রিয় চোখের উজ্জ্বলতা ফুটিয়ে উঠল। সেদিনই প্রথম কথা হয়েছিল তাদের। গ্রামের বাতাসে যেন নতুন কিছু জন্ম নিল, একটা মিষ্টি সম্পর্ক, যা হয়তো সময়ের সাথে আরো দৃঢ় হবে। এক মুহূর্তের পরিচয়ে ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নিল। প্রতিদিন বিকেলে গ্রামের ছোট্ট পাঠাগারে দেখা হতো তাদের। বই পড়ার অজুহাতে একসঙ্গে সময় কাটাতো তারা। একদিন অর্পিতা হাতে একটা চিঠি নিয়ে এলো। এটা তোমার জন্য, সে বলল। একটু লজ্জা পেয়েই বলল। সুপ্রিয় অবাক হয়ে চিঠিটা খুলল। তাতে লেখা ছিল, জীবনটা একটা খোলা বইয়ের মতো, তুমি কি আমার এই গল্পের একটা অংশ হতে চাও? সুপ্রিয় হাসলো। সে জানতো এই বন্ধুত্বের গভীরেও আরো কিছু আছে। গ্রামের ফেলে আসা দুপুর আর পুকুর পাড়ে সন্ধ্যা সাক্ষী তা ছিল তাদের ক্রমবর্ধমান অনুভূতির কথা। কিন্তু এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্বে, নাকি সময়ের সাথে অন্যরকম কিছু হয়ে উঠবে? সুপ্রিয় আর অর্পিতার সম্পর্ক বন্ধুত্বের সীমা পেরিয়ে ধীরে ধীরে অন্যরকম একটা আবেগের রূপ নিচ্ছিল। তারা হয়তো মুখে কিছু বলতো না, কিন্তু দুজনেই বুঝতে পারতো অনুভূতিগুলো বদলে যাচ্ছে। একদিন বিকেলে মেঘলা আকাশের নিচে পুকুর পাড়ে বসেছিল তারা। পাখিরা নিড়ে ফিরছিল, বাতাসে একটা শীতল ছোঁয়া ছিল। সুপ্রিয়, তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার জীবনে কেউ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে? অর্পিতা হঠাৎ জিজ্ঞাসা করল। সুপ্রিয় কিছুক্ষণ চুপ রইল, তারপর মৃদু হাসলো, দিয়ে বলল, হয়তো করেছি, কিন্তু তুমি কি বলতে চাইছো? সে পাল্টা প্রশ্ন করল। অর্পিতা মুখ নামিয়ে নরম কণ্ঠে বলল, আমি জানি না, কিন্তু যখন তুমি পাশে থাকো সবকিছুই যেন সহজ আর সুন্দর মনে হয়। সুপ্রিয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, তুমি আমার জীবনকে সুন্দর করে তুলেছো অর্পিতা। আমি চাই না কখনো তোমাকে হারাই। হঠাৎ বাতাস বয়ে গেল, চারপাশে যেন একটা অদৃশ্য সুর বেজে উঠল। দুজনেই বুঝলো তারা শুধুই বন্ধু নেই, তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই সম্পর্ক কি এতই সহজ হয়ে উঠবে? সমাজের বাধা আর নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো তাদেরকে। রতনের হুমকির পর সুপ্রিয় বুঝতে পারল, ভালোবাসাকে রক্ষা করতে হলে তাকে শক্ত হতে হবে। সে প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে সে অর্পিতাকে হারাতে দেবে না। এক রাতে রতনের লোকেরা সুপ্রিয়কে একা পেয়ে মারধর করে ফেলল, কিন্তু সুপ্রিয় ভেঙে পড়ল না। সে উঠে দাঁড়ালো। পরদিন সোজা গিয়ে পঞ্চায়েতে সবাই দাঁড়িয়ে বলল, আমি অর্পিতাকে ভালোবাসি এবং ওর সম্মতিতেই আমাদের সম্পর্ক। যদি কেউ মনে করেন এতে অন্যায় কিছু আছে, তাহলে খোলাখুলি বলুন। রতন তখন রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি নিজের জায়গা ভুলে যাচ্ছ সুপ্রিয়। কিন্তু তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি উঠে বললেন, ভালোবাসা শ্রেণী দেখে না, মনের টানটাই আসল। আমরা কি সমাজের নামে দুটি প্রাণের দুটি সুখ কেড়ে নেব?
এই আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই পঞ্চায়েত প্রধান অর্পিতার বাবা এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি কি মেয়ের ভালোবাসা মেনে নেবেন নাকি সমাজের নিয়মের কথা ভাববেন? সিদ্ধান্তের মুহূর্তে যখন সামনে আসার কথা, সুপ্রিয় সাহসী বক্তব্য পঞ্চায়েত সভায় উপস্থিত সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করলো। গ্রামের প্রবীণরা ফিসফিস করে আলোচনা করতে শুরু করলেন। কেউ কেউ সুপ্রিয়র পক্ষ নিলেন, কেউ কেউ আবার মনে করলেন সমাজের নিয়ম ভাঙতে দেওয়া উচিত নয়। অর্পিতার বাবা পঞ্চায়েত প্রধান কঠোর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন সুপ্রিয়র দিকে। চারপাশ নিঃশব্দ হয়ে গেল যখন তিনি গভীর স্বরে বললেন, আমি আমার মেয়ের জন্য যে সঠিক সিদ্ধান্ত নেব। সমাজের সম্মান আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মেয়ের সুখ। আমি জানতে চাই অর্পিতা, তুমি কি চাও? সবাই তাকিয়ে রইল অর্পিতার দিকে। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি সুপ্রিয়কে ভালোবাসি আর সারা জীবন ওর সঙ্গেই থাকতে চাই। এই কথাটা শোনার পর পঞ্চায়েত প্রধান কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আমার সিদ্ধান্ত সবার জন্য সঠিক হতে নাও পারে, কিন্তু আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যাব না। সমাজের নিয়ম আমরা তৈরি করি, কিন্তু ভালোবাসার কাছে কিছুই বড় নয়। আমি এই সম্পর্ক মেনে নিচ্ছি। রতন এই সিদ্ধান্ত শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এটা অন্যায়, আমি এটা মেনে নেব না। রতনের বাবা, গ্রামের প্রভাবশালী জমিদার, তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, রতন, তুমি শান্ত হও। সমাজের নিয়ম পরিবর্তন হলে ক্ষতি কি, যদি সেটা কারোর জন্য মঙ্গল হয়? গ্রামের মানুষ ধীরে ধীরে পঞ্চায়েত প্রধানের সিদ্ধান্তকে স্বীকার করে নিল। সুপ্রিয়া আর অর্পিতা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের চোখে ছিল আনন্দশ্রু। একটা নতুন গল্পের শুরু হলো। সিদ্ধান্তের পর গ্রামের মানুষ সুপ্রিয় ও অর্পিতার বিয়ের প্রস্তুতি করতে লাগলো। পঞ্চায়েত সভায় প্রথমে দ্বিধা থাকলেও শেষমেশ সবাই মিলেমিশে আশীর্বাদ করলো তাদেরকে। সুপ্রিয় অর্পিতা বিয়ে হলো গ্রামে প্রাচীন বটগাছের নিচে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সমস্ত গ্রাম আনন্দে মেতে উঠল, যেন এক নতুন যুগের সূচনা হলো। বিয়ের পর সুপ্রিয় আর অর্পিতা তাদের ভালোবাসার স্বপ্ন নিয়ে নতুন জীবনের পথে এগিয়ে গেল। তারা শুধু নিজেদের সুখ খুঁজলো না, বরং গ্রামের উন্নতির জন্যও কাজ করলো। সুপ্রিয় তার স্কুলের পড়াশোনায় মান উন্নত করার চেষ্টা করতে লাগলো, আর অর্পিতা মেয়ের শিক্ষার জন্য কাজ শুরু করলো। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে অর্পিতা সুপ্রিয়কে বলল, আমাদের গল্পটা কি সত্যি এত সহজ শেষ হয়ে গেল? সুপ্রিয়া হাসলো। গল্পে শেষ নেই অর্পিতা, প্রতিদিনই কিছু নতুন অধ্যায় শুরু হয়। আমরা একসঙ্গে থাকলে সবকিছুই সম্ভব। তারা একে অপরের হাত শক্ত করে ধরল। বাতাসে ছড়িয়ে পড়া নদীর কলতান আর আকাশের নতুন স্বপ্নের আলোক ছোটা। গল্পটা সমাপ্ত হলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। পরের দিন কিছু একটা আলাদা নিয়ে তোমাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 7টার সময় হাজির হব। ধন্যবাদ।